প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফারহান মাহিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবং তোমরা মোটামুটি অনেকেই অবগত আছো যে আমার এই ইউটিউব চ্যানেলের ব্যাপারে, যেখানে আমি নিয়মিত কেমিস্ট্রির বিভিন্ন ক্লাস আপডেট করে থাকি। তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, তোমরা সবাই অলরেডি দেখতে পাচ্ছ যে রসায়ন অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ, অর্থাৎ এইচএসসি 2021 ব্যাচের প্রথম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে আমি কথা বলবো। তোমরা অনেকেই আমাকে ফেসবুকে নক করে বলতেছো যে ভাইয়া একটু অ্যাসাইনমেন্ট নিয়ে একটু বলেন, যে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবো, কোনটা লিখবো, কিভাবে লিখবো। ঠিক আছে, তো এই নিয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা, মানে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, সেগুলো তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাবা, অনেক টিচার আছে। বাট তারপরও আমার যেহেতু দেওয়া উচিত, কারণ তোমরা বলছো যে ভাই একটু দেন, দিলে উপকৃত হব, সেই কারণে আমি আজকে দেখাবো যে কিভাবে তুমি রসায়ন অ্যাসাইনমেন্ট লিখবা এবং প্রথম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টে তুমি কি কি লিখবা। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। এবং এখানে একটু কথা আগে বলে নিই যে পুরো ক্লাসটা যদি তুমি দেখো, তাহলে তুমি এই যে অ্যাসাইনমেন্টটা আছে, এই অ্যাসাইনমেন্টের যে প্রত্যেকটা প্রশ্নের তুমি সমাধান সহ ব্যাখ্যাগুলো খুব ভালো করে জানতে পারবা। প্লাস ডিসক্রিপশন বক্সে এই যে অ্যাসাইনমেন্টটা দিছে, সেই অ্যাসাইনমেন্টের সলভ কপি অর্থাৎ পিডিএফ কপি আমি গিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা দরকার হলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে দেখে দেখে লিখতে পারো। বাট একটা কথা বলবো যে 100% কপি কেউ করবা না, ঠিক আছে? কারণ তুমি যদি 100% কপি করো, তাহলে কিন্তু তোমার শেখার কোনো মানে হলো না, এবং এর ফলাফলটা তো কিন্তু তুমি অ্যাডমিশনে গিয়ে টের পাবা, অ্যাডমিশনটা কিন্তু খারাপ হবে। সো চেষ্টা করবা যে অ্যাসাইনমেন্টটা সবসময় নিজের ভিতর থেকে লেখার, আর সহায়ক ক্লাস হিসেবে আমি আছি, আরও অনেক টিচার আছে, তাদের ক্লাসগুলো ফলো করবা, ঠিক আছে? প্রথমেই একটু বলে নিই যে অনেকেই আমাকে কিন্তু ফেসবুকে নক করে জিজ্ঞেস করছে যে ভাই অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবো। তো তাদের উদ্দেশ্যে আমি একটু ফার্স্টে বলতেছি যে কীভাবে তুমি অ্যাসাইনমেন্টটা লিখবা এবং অ্যাসাইনমেন্টের কাভার পেজটা তুমি কীভাবে তৈরি করবা। কারণ কাভার পেজ যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু কেউ তোমার, মানে কোনো টিচার কিন্তু তোমার অ্যাসাইনমেন্টটা সেভাবে মূল্যায়ন করবে না, ঠিক আছে? সো কাভার পেজটা কিন্তু স্ট্যান্ডার্ড এবং সুন্দর হতে হবে। তো এই জন্য তুমি কী করবা, ফার্স্ট অফ অল A4 সাইজের কাগজ নিতে হবে। অবশ্যই তুমি যতগুলো অ্যাসাইনমেন্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অবশ্যই তুমি A4 সাইজের পেপারে করবা। অন্য কোনো কাগজে করলে সেটা হয়তো গ্রহণ করবে না। আচ্ছা, যাই হোক, তো তুমি প্রথমে একটা A4 সাইজের পেপার নিবা। আর আমি কিন্তু অলরেডি এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাসাইনমেন্টটা লিখবা, ঠিক আছে? তুমি অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবে। তো A4 সাইজের পেপার নিয়ে পেপারের উপরে সর্বপ্রথম কি লিখবা, অ্যাসাইনমেন্ট। সর্বপ্রথম কি লিখবা, অ্যাসাইনমেন্ট। বাংলায় লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, তবে বাংলায় লেখাটাই বেটার। এরপরে তুমি তোমার কলেজের নাম লিখবা, সুন্দর করে তোমার কলেজের নাম লিখবে এবং একটু বড় করে লিখবা। ফর এক্সাম্পল, মনে করো আমার কলেজের নাম খুলনা পাবলিক কলেজ, তাহলে এখানে আমি লিখবো কি, খুলনা পাবলিক কলেজ। ওকে, এরপর তুমি লিখবা কি, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। যদি প্রথম সপ্তাহ হয় তাহলে প্রথম সপ্তাহ লিখবা, যদি দ্বিতীয় সপ্তাহ হয় তাহলে দ্বিতীয় সপ্তাহ লিখবা, যদি তৃতীয় সপ্তাহ হয় তাহলে তৃতীয় সপ্তাহ লিখবা। ওকে, আচ্ছা, এবার তুমি চলে আসবা, এখানে খুব সুন্দর করে লিখবা উপস্থাপনায়। এই কথাটা মোটামুটি সাইজে একটু লিখবা, খুব বড়ও না খুব ছোটও না, উপস্থাপনায়। ওকে, এবার লিখবা কি, শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমার নামটা তুমি লিখবা, তোমার সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে সেই নামটাই লিখবে এখানে। এবার লিখবা শ্রেণী। শ্রেণীটা কি হবে তোমরা বুঝতেই পারতেছো, তোমাদের শ্রেণী কোনটা, একাদশ না দ্বাদশ, বা রোল নাম্বার, ঠিক আছে? ফর এক্সাম্পল তোমার রোল হচ্ছে 205, তাহলে তোমার কি লিখবা, 205। এবার বিভাগ লিখতে হবে, ঠিক আছে? এখন বিভাগটা কি হবে তোমার, অবশ্যই সায়েন্স, বিজ্ঞান বিভাগ। ওকে, এবার তুমি তোমার মোবাইল নম্বর দিবা, যে মোবাইল নাম্বার দিবা সেটা একটু বিবেচনা করে দিবা। অনেকেই আছে ফোন নাম্বার দিন দিন চেঞ্জ করো, বাট একটা কথা মাথায় রাখবা, অ্যাসাইনমেন্টে তুমি যে মোবাইল নাম্বার দিবা সেই নাম্বারটা যেন তোমার কাছে অলওয়েজ থাকে, কারণ যে কোনো মুহূর্তে তোমার এইখানে কল আসতে পারে। ওকে, সো এটা একটু মাথায় রাখবা, যে মোবাইল নাম্বারটা দিবা সেই মোবাইল নাম্বারটা যেন সবসময় তোমার কাছে খোলা থাকে। এবং সবচেয়ে ভালো হয় যদি তোমার প্যারেন্টসের ফোন নাম্বারটা দিয়ে দাও। প্যারেন্টসের মোবাইল নাম্বার যদি দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ প্যারেন্টসরা সাধারণত মোবাইল নাম্বার বারবার চেঞ্জ করে না, কিছু বদমাশ পোলাপান আছে যারা ফোন নাম্বার বারবার চেঞ্জ করে। ওকে, আচ্ছা, এরপরে চলে যাবা বিষয়। বিষয়ে কি লিখবা, বিষয়ে লিখবা রসায়ন। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই প্রথম পত্র না দ্বিতীয় পত্র, কোনটা লিখবো, নাকি শুধু রসায়ন লিখবা? অবশ্যই তুমি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র উল্লেখ করে দিবা। যদি তোমার প্রথম পত্র হয় তাহলে তুমি লিখবা কি, রসায়ন প্রথম পত্র। যদি তোমার দ্বিতীয় পত্র হয় তাহলে তুমি লিখবা কি, রসায়ন দ্বিতীয় পত্র। ওকে, এবার তুমি তারপর লাস্টে কি লিখবা, শিক্ষকের নাম। ওকে, ধরো যে শিক্ষক তোমার কেমিস্ট্রি ক্লাস নেয়
যে শিক্ষক তোমার রসায়ন ক্লাসের হেড, মানে তোমার হচ্ছে গিয়া কলেজের যে রসায়ন ডিপার্টমেন্টের হেড অথবা রসায়নের যে ক্লাস যে টিচার নেয় তার নামটা তুমি এখানে লিখবা। তো এইভাবে তুমি কি করবে, তোমার কভার পেজটা তৈরি করবা। আর কভার পেজটা যদি তৈরি করার জন্য তোমার যদি কোনো ডকুমেন্ট ফাইল লাগে, অর্থাৎ পিডিএফ ফাইল লাগে, এরকম একটা ডকুমেন্ট ফাইল আমি হচ্ছে নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওখান থেকে তুমি পিডিএফ ফাইলটা নিয়ে ডাউনলোড করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা শিখে গেলাম যে আমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করব। ওকে, এইটুকু মোটামুটি আমরা সবাই বুঝে ফেলছি। রসায়ন প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে গুণগত রসায়ন অধ্যায় থেকে এই কোশ্চেনটা করা হয়েছে, মানে এই টপিকটা সিলেক্ট করা হয়েছে গুণগত রসায়ন থেকে। পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস এবং রসায়ন ও পদার্থবিজ্ঞানের ভিতরে বেশ কিছু কিন্তু সামঞ্জস্য আছে, অর্থাৎ মিল আছে। সেই সামঞ্জস্যের ভিতরে এইটা একটা টপিক যে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস, এইটা তুমি ফিজিক্সেও পাবা আবার কেমিস্ট্রিতেও পাবা। ওকে, তো এই টপিকটা যদি তুমি একটু ভালো বোঝো তাহলে কিন্তু তোমার একই সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাই বোঝা হয়ে গেল। সো একটু মন দিয়ে শোনো যে এখানে ফাঁকি দিও না, কারণ এক পড়াতে তোমার দুইটা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে, একদিকে ফিজিক্স একদিকে কেমিস্ট্রি। সো এই টপিকটা সবাই মনোযোগ দিয়ে শিখবা এবং মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে বোরের পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। ঠিক আছে, বোরের পরমাণু মডেল স্বীকার্য সহ সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমি এখন এই সাইডে একটু লিখবো, ঠিক আছে, কারণ কোশ্চেনটা আমি মুছে দিব না, কোশ্চেনটা আমি রাখতে চাচ্ছি। আর এই যে সাইড আছে এই সাইডে আমি লিখবো। তো দেখো আমাদের অ্যাসাইনমেন্ট লেখার সময় তুমি দ্বিতীয় পেজ, মানে কাভার পেজের পরের যে পেজটা থাকবে সেই কাভার পেজের দ্বিতীয় পেজে লিখবা ক নং প্রশ্নের উত্তর। আচ্ছা, আরেকটা কথা বলে নি, অনেকেই কোশ্চেন করছো যে ভাই মার্জিন কয় পাশে দিব, ঠিক আছে, যে দুইটা মার্জিন দিব নাকি চারোপাশেই মার্জিন দেব। তো এই জন্য তুমি তোমার কলেজের স্যারের কাছে জিজ্ঞেস করতে পারো বা যোগাযোগ করতে পারো, ঠিক আছে, অথবা যে বিষয়ের শিক্ষক আছে সেই বিষয়ের শিক্ষকের সঙ্গে তুমি যোগাযোগ করবা। স্যার যদি বলে যে হচ্ছে গিয়া তোমার উভয় পাশে মার্জিন দিতে, তাহলে তুমি উভয় পাশে মার্জিন দিবা। যদি বলে যে দুই পাশে মার্জিন দিতে, অর্থাৎ উপরে এবং এই বাম পাশে, তাহলে তুমি উপরে বাম পাশে মার্জিন দিবা। আর যদি জিজ্ঞেস না করো তাহলে তুমি এক কাজ করতে পারো যে তুমি চারপাশেই ন্যারো সাইজের মার্জিন দিয়ে দিতে পারো, অর্থাৎ আর চারপাশে মার্জিন দিলে হবে কি লেখাটা কিন্তু দেখতেও সুন্দর দেখাবে। ওকে, আচ্ছা, তো তুমি প্রথমে কি লিখবা, ক নং প্রশ্নের উত্তর, এরপর তুমি একটা সুন্দর দাগ দিবা, এখানে সুন্দর দাগ দিবা, দাগগুলো খুব ভালো করে দিবা, যদিও আমি দ্রুত দিছি এই কারণে হয়তো আর কি খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, এবার কোশ্চেনটা কি, বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। তাহলে তুমি লিখবা এখানে যে নিচে বোরের পরমাণু মডেলের স্বীকার্য ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করা হলো। ওকে, তাহলে তুমি কি লিখলা, নিচে বোরের পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতা ব্যাখ্যা করা হলো। এবার একটা কথা হচ্ছে, তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় কিন্তু খুব সুন্দর মতো বলে দেওয়া আছে যার ব্যাখ্যা যত সুন্দর হবে সে তত বেশি নাম্বার পাবে। ঠিক আছে, তোমার ব্যাখ্যা যদি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক হয় তাহলে তুমি 100% নাম্বার পাবা। অতএব ব্যাখ্যা লেখার ক্ষেত্রে তুমি অবশ্যই একটু সচেতন থাকবা এবং চেষ্টা করবা 2 থেকে 3টা বই ঘেটে সবচেয়ে বেস্ট যে ব্যাখ্যাগুলো আছে সেই বেস্ট ব্যাখ্যাটা চয়েস করবা। ওকে, তো এই জন্য আমি বেশিরভাগ সময় ফলো করি হাজারিনাগ স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বই আর কবির স্যারের বই। এই 3টা বই আমি সবচেয়ে বেশি ফলো করি, তোমরাও চাইলে করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো দেখো প্রথমে উত্তরে লিখবা যে 1913 সালে কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে, আচ্ছা, কোয়ান্টাম থিওরি যার প্রতিষ্ঠাতা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, সেই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেল প্রকাশ করেন। আমি আর বাকিটুকু লিখলাম না, তাহলে কি লিখলাম, 1913 সালে কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেল প্রকাশ করেন। তুমি যদি সরাসরি স্বীকার্যগুলো লেখো তাহলে স্যারে মনে করবে হয়তো তুমি দেখে লিখছো, বাট তুমি যদি একটু আগে থেকে লিখে রাখো যে 1913 সালে কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেল প্রকাশ করেন, এর দ্বারা স্যারে বুঝতে পারবে যে না, তোমার মাথার ভিতরে ঘিলু বলতে কিছু একটা আছে। ওকে, বোর পরমাণু মডেল বেসিক্যালি 3টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। তাহলে কি লিখবো, বোর পরমাণু মডেল
3টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত, স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত যথাক্রমে। ওকে, তাহলে যথাক্রমে দিয়ে এবার তুমি লেখা শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, তো আমি এবার একটু এইটুকু মুছে দিচ্ছি, নিচে যাবো না কারণ নিচে গেলে লিখতে অসুবিধা হচ্ছে। তো আমি এবার এইটুকু মুছে দিচ্ছি। দেখো, তো বোরের যে পরমাণু মডেলের স্বীকার্যগুলো, সেই স্বীকার্যগুলোর প্রথম যে স্বীকার্য সেটা হচ্ছে তোমার শক্তি স্তর সম্পর্কিত ধারণা। শক্তি স্তর সম্পর্কিত ধারণা। শক্তি স্তর সম্পর্কিত ধারণাটা কি? বিজ্ঞানী বোর বলছিল যে ইলেকট্রন সমূহ যখন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন নির্দিষ্ট একটা কক্ষপথে ঘোরে, এবং এই কক্ষপথের নাম দিয়েছিল উনি অরবিট বা শক্তি স্তর। অরবিট বা শক্তি স্তর। ওকে, এবার লিখবা অরবিট বা শক্তি স্তর সমূহকে কে, এল, এম, এন ও পি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল তুমি যদি আরেকটু ভালো করতে চাও, আরেকটু ভালো করে যদি লিখতে চাও, এবার তুমি অর্থাৎ তুমি যদি স্যারকে খুশি করতে চাও তাহলে বলতে পারো যে এখানে কে, এল, এম, এন এর মান স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ কে ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু 3। অর্থাৎ কে দ্বারা প্রথম শক্তি স্তর, এল দ্বারা দ্বিতীয় শক্তি স্তর, আর এম দ্বারা তৃতীয় শক্তি স্তর, এভাবে প্রকাশ করা হয়ে থাকে। ব্যাস, এই কিন্তু তোমার শক্তি স্তর সম্পর্কিত ধারণা হয়ে গেল। ওকে, এবার আমরা চলে যাব দ্বিতীয় ধারণা, অর্থাৎ দ্বিতীয় যে স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যটা ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। কি বললাম? সবাই জানো দ্বিতীয় স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত। কৌণিক ভরবেগ। অনেকে আবার একটা কথা বলিনি, অনেকে আবার 1, 2, 3 উল্টা পাল্টা করে ফেলাও। তো একটু সাবধান হতে হবে এখানে, যে বোরের পরমাণু মডেলের 1 নম্বর স্বীকার্য প্রথমেই লিখতে হবে, 2 নম্বর স্বীকার্য 2 নম্বরে লিখতে হবে, 3 নম্বর স্বীকার্য 3 নম্বরে লিখতে হবে। এখানে উল্টাপাল্টা করা যাবে না। ওকে, এখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। সো 2 নম্বর স্বীকার্যটা হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। প্রতিটি নির্দিষ্ট কক্ষপথে, এই স্বীকার্যগুলো কিন্তু উল্টাপাল্টাভাবে লিখলে হবে না, মানে যেটা ব্যাখ্যা দেওয়া আছে বইতে ঠিক সেই ব্যাখ্যাটাই লিখতে হবে, ঠিক আছে? নিজে থেকে বানায় যদি অতিরিক্ত কোনো কিছু লিখতে যাও তাহলে কিন্তু ধরা খাবা। তো স্বীকার্যটা কি ছিল? প্রতিটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত বা আবর্তনরত ইলেকট্রন সমূহের কৌণিক ভরবেগের মান, কৌণিক ভরবেগ ব্র্যাকেটে আমি এল দিয়ে দিলাম, বড় হাতের এল। ওকে, যেটা দ্বারা কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয়। কৌণিক ভরবেগের মান কৌণিক ভরবেগের মান h/2π এর n গুণিতক। কি বললাম? n গুণিতক। ওকে, আচ্ছা, তো এখানে n না বলে তোমরা অখণ্ডও বলতে পারো, অখণ্ড গুণিতক। আচ্ছা, যদি কেউ n বলো তাহলে লিখে দেবা যে n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর ন্যাচারাল নাম্বার কখনো কি হয় না? ভগ্নাংশ বা ফ্র্যাকশন হয় না। আর ন্যাচারাল নাম্বারগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ... এবার তুমি যদি আরেকটু স্যারকে খুশি করতে চাও তাহলে লিখতে পারো যে ফর এক্সাম্পল, মানে লিখতে পারো যে যেমন দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় অরবিটে বা দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান L ইকুয়াল টু nh/2π। এটা হচ্ছে ফর্মুলা, সূত্র। এখন কোন কক্ষপথে ঘুরতেছে? দ্বিতীয় কক্ষপথে ঘুরতেছে, তাহলে n এর ভ্যালু কত হবে? তাহলে n ইকুয়াল টু তখন 2 হবে। তাহলে আমি লিখতে পারি 2h/2π। এখন 2 কাটাকাটি গেলে থাকে কত? h/π। তাহলে তুমি এটুকু লিখতে পারো। ওকে, এটা কিন্তু তোমার ব্যাখ্যার একটা অংশ। যার ব্যাখ্যা যত ভালো হবে সে তত বেশি নাম্বার পাবা। সো ব্যাখ্যাটা খুব ভালোভাবে দিতে হবে, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা,
তাহলে আমরা কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্যটা কি শিখে ফেললাম। এবার 3 নাম্বার যে স্বীকার্য সেটাতে আমরা চলে যাই। 3 নাম্বার স্বীকার্যটা কি ছিল? মোটামুটি সবাই জানো 3 নাম্বার স্বীকার্যটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সংক্রান্ত। অনেকে এটাকে 2 নাম্বারে দিয়ে দেয়, অর্থাৎ দ্বিতীয় স্বীকার্য বলে দেয়, বাট না, এটা কিন্তু ভুল। প্রথম স্বীকার্য প্রথমেই লিখতে হবে, আর 3 নাম্বার স্বীকার্য 3 নাম্বারেই লিখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। তাহলে শক্তি শোষণ ও বিকিরণ সংক্রান্ত। খেয়াল করো, পরমাণুতে ইলেকট্রন সমূহ যখন কক্ষপথ ত্যাগ করে তখন শক্তির একটা পার্থক্য সৃষ্টি হয়। কি বললাম? পরমাণুতে ইলেকট্রন সমূহ যখন কক্ষপথ ত্যাগ করে তখন কি হয়? শক্তির একটা পার্থক্য সৃষ্টি হয়। তাহলে পরমাণুতে ইলেকট্রন সমূহ যখন কক্ষপথ ত্যাগ করে বা পরিবর্তন করে, কক্ষপথ বলতে অরবিট, পরিবর্তন করে তখন শক্তির পার্থক্য সৃষ্টি হয়। তাহলে যেটুকু অতিরিক্ত শক্তি, অর্থাৎ পার্থক্য যে শক্তিটুকু, অতিরিক্ত শক্তি শোষিত বা বিকৃত হয়। ওকে, এখন কখন শোষিত হয় আর কখন বিকৃত হয় কিভাবে লিখবা? তার আগে সেটা নিয়ে যদি তুমি একটু সুন্দর ব্যাখ্যা দিতে চাও তাহলে লিখতে পারো যে এভাবে লিখতে পারো, প্রথম কক্ষপথের চেয়ে দ্বিতীয় কক্ষপথের শক্তির মান বেশি, দ্বিতীয়র চেয়ে তৃতীয় কক্ষপথের শক্তির মান বেশি। এটা সবাই জানো যে আস্তে আস্তে কি হয়? শক্তি স্তরে শক্তি ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আমরা বলতে পারি যে নিম্ন থেকে উচ্চতে গেলে, অর্থাৎ এভাবে তোমরা আবার নিম্ন উচ্চ লেখো না, তোমরা লিখবা কি? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষিত হবে। কি হবে? শক্তি শোষিত হবে। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি কি হবে? বিকৃত হবে, বিকিরিত। ওকে, তো এটুকু লিখে দেবা। তাহলে কি লিখলাম? যে পরমাণু ইলেকট্রন সমূহ যখন কক্ষপথ পরিবর্তন করে, কক্ষপথ পরিবর্তন করার ফলে কি হয়? একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়, আর শক্তির যে অতিরিক্ত থাকে সেইটুকু শোষিত হয় অথবা বিকৃত হয়। এবার তুমি এইটুকু কথা লিখবা যে নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষিত হবে আর উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তি বিকৃত হবে। এই কথাটুকু অবশ্যই লিখবা, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে তুমি সেই কালজয়ী যে সূত্র, অর্থাৎ ম্যাক্স প্লাঙ্ক, যার সূত্র পুরো পদার্থবিজ্ঞানকে চেঞ্জ করে ফেলছে, ওকে, সেই ম্যাক্স প্লাঙ্কের সূত্রটা দিয়ে দেবা। ডেল্টা ই সমান E1 ডিফারেন্স E2। ওকে, ডেল্টা ই সমান E1 ডিফারেন্স E2 ইকুয়াল তুমি লিখতে পারো H নিউ বা HF। ওকে, আচ্ছা, এবার তুমি এগুলোর পরিচয় দিতে পারো যে ডেল্টা ই হচ্ছে তোমার শক্তির পরিবর্তন, E1 হচ্ছে প্রথম শক্তি স্তরের শক্তি, E2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি। এইচটাকে কি বলা হয় তোমরা সবাই জানো, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এবং অবশ্যই এটার ভ্যালুটা লিখে দিবা। ওকে, প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু অবশ্যই লিখে দেবা। প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আবার লিখতে পারো 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। ওকে, এই দুইটা একক আছে, দুইটা এককই লিখে দেবা, স্যার একটু খুশি হবে। স্যারকে খুশি করা মানে কি? মার্কসটা বেশি পাওয়া। ওকে, আচ্ছা, এরপরে তুমি এফ দ্বারা লিখে দেবা শক্তির কম্পাঙ্ক। আসলে শক্তির কম্পাঙ্ক তো হয় না, অ্যাকচুয়ালি কি হয়? শক্তিটা তরঙ্গ আকারে বের হয়, আর সেই তরঙ্গের কি কম্পাঙ্ক। এফ দ্বারা কি বোঝানো হয়? ফ্রিকোয়েন্সি বোঝানো হয়। যদি কেউ এফ না লিখতে চাও তাহলে এটাকে নিউ দ্বারা প্রকাশ করতে পারো। কি দ্বারা প্রকাশ করতে পারো? নিউ। বাট নিউ লেখাটা একটু ঝামেলাদায়ক মনে হয়, ঠিক আছে? অনেকে নিউ লিখতে গিয়ে একটু ভি লিখে ফেলে, বাট নিউ এবং ভি কিন্তু এক না, সো আমি এটাকে এফ দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে এই ছিল আমাদের শক্তি শোষণ এবং বিকিরণ সংক্রান্ত তথ্য। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমাদের কি লিখতে হবে? সীমাবদ্ধতা। এখন তুমি যদি বই ঘাটাঘাটি করো দেখবা অনেক সীমাবদ্ধতা আছে বোরের পরমাণু মডেলের।
অনেকেই বলতে পারো কি ব্যাপার ভাই, কি বলতেছে এগুলো, বোরের পরমাণু মডেলে তো আমরা দুইটা সীমাবদ্ধতা পড়ছি। আসলে বোরের পরমাণু মডেলে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। এর ভিতর থেকে আমরা বাছাই করে দুইটা সীমাবদ্ধতা লিখবো ব্যাখ্যা সহ। কয়টা সীমাবদ্ধতা লিখবো? দুইটা সীমাবদ্ধতা লিখবো। টপিকটা হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এক নম্বরে যেটা সবচেয়ে আর কি বেশি ইম্পর্টেন্ট সেটা লিখবা যে বোরের পরমাণু মডেল সবসময় এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন, পরমাণু, শুধু যদি পরমাণু লেখা তাহলে কিন্তু হবে না, পরমাণু বা আয়নের ব্যাখ্যা দিতে পারে। যেমন দেখো এখানে কিন্তু আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি। যেমন হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা। তারপরে হিলিয়ামের ইলেকট্রন দুইটা, বাট হিলিয়াম প্লাস মানে কি? হিলিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে হিলিয়াম প্লাসেরও ব্যাখ্যা দিতে পারবে। এবার লিথিয়াম 2+, লিথিয়ামের ইলেকট্রন কয়টা? তিনটা, দুইটা চলে গেছে, তাহলে লিথিয়াম 2+ ইলেকট্রন কয়টা? একটা। অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাই লিথিয়াম 2+ আসলে সম্ভব কি? কারণ লিথিয়াম তো প্রথম গ্রুপের মৌল, সে তো একটা ইলেকট্রন ত্যাগ করবে। আসলে তাপমাত্রা যদি অনেক বেশি দেওয়া হয় তাহলে লিথিয়াম 2+ও ইলেকট্রন দুইটা ত্যাগ করে। অর্থাৎ একটা বাংলায় কথা আছে যে চাপে পড়লে বা বিপদে পড়লে মরা গরুও সাঁকো পারায়, ঠিক আছে, সাঁকো পার হয়। ওকে, তো সেম অবস্থা হচ্ছে লিথিয়াম 2+-এর। তারপরে হচ্ছে গিয়ে তোমার বলতে পারো যে বেরিলিয়াম 3+। ওকে, তাহলে যে সকল মৌল বা পরমাণুর কি আছে? একটা ইলেকট্রন আছে, সেইগুলোরই কি দিতে পারে? বোরের পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারে। কিন্তু যদি দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে তাদের ব্যাখ্যা দিতে পারে না। তাহলে লিখবা যে লিথিয়াম, বেরিলিয়াম, হিলিয়াম এদের ব্যাখ্যা বোরের পরমাণু মডেল বা বোর পরমাণু মডেল দিতে পারে না। বাস, শেষ। প্রথম যে আমাদের সীমাবদ্ধতা ছিল, প্রথম সীমাবদ্ধতা শেষ। এবং বিলিভ মি অর নট, এই সীমাবদ্ধতা কিন্তু সবচেয়ে বেশি ফেমাস। বোরের দ্বিতীয় সীমাবদ্ধতা যেটা সবচেয়ে বেশি ফেমাস সেটা হচ্ছে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, অর্থাৎ ইলেকট্রন যখন কক্ষপথ পরিবর্তন করে তখন কি হয়? শক্তি বিকৃত হয় বা শোষিত হয়। এখন শক্তি যখন বিকৃত হবে বা শোষিত হবে, শক্তিটা কিন্তু তখন তরঙ্গ আকারে নিঃসৃত হবে। আর যদি তোমার তরঙ্গের ফ্রিকোয়েন্সি যদি তোমার ভিআর রে অর্থাৎ ভিজিবল রের ভিতর থাকে বা দৃশ্যমান আলোর ভিতরে থাকে, তখন কিন্তু সেটা আমাদের চোখে দৃশ্যমান হবে। সেটা ইউভিও হতে পারে, আবার হচ্ছে গিয়ে তোমার আইআরও হতে পারে, বাট শক্তি নির্গত হবে। এখন শক্তিটা কি? যে কোনো একটা রশ্মি নির্গত করবে, সেটা হতে পারে দৃশ্যমান, হতে পারে অদৃশ্যমান। এখন তুমি যদি হচ্ছে গিয়া খালি চোখে দেখো তাহলে খালি চোখে কিন্তু তুমি দৃশ্যমান রশ্মিটা দেখতে পারবা, বাট তুমি যদি হচ্ছে ভিআর ক্যামেরা বা হচ্ছে তোমার হচ্ছে গিয়া আইআর ক্যামেরা বা থার্মাল ক্যামেরা ইউজ করো, তখন কিন্তু তুমি সেই রশ্মিগুলা ওই ক্যামেরার মাধ্যমে, অদৃশ্য যে রশ্মিগুলো আছে সেগুলো কিন্তু তুমি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে ইলেকট্রন যখন কক্ষপথ পরিবর্তন করে তখন বোর পরমাণু মডেল, এই কথাটা অবশ্যই লিখবা, বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা। বর্ণালী মানে হচ্ছে তোমার আলোর ছটা, ঠিক আছে, আলোক রশ্মি। একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা। কয়টা রেখা বর্ণালী? একটা রেখা বর্ণালী। তো একটা কথা একটু বলে নিই যে বোরের সীমাবদ্ধতা যখন তুমি ব্যাখ্যা করতে যাবা বা লিখতে যাবা, যে কোনো পরীক্ষায় লিখতে যাবা, তখন সবসময় মাথায় রাখবা যে বোরের সীমাবদ্ধতা হচ্ছে 1। বোরের সীমাবদ্ধতা কত? 1, এটা মাথায় রাখবা। তার মানেটা কি? দেখো, প্রথম যে সীমাবদ্ধতা দেখছিলাম সেখানে কি ছিল? যে বোরের পরমাণু মডেল একটার বেশি ইলেকট্রনকে, মানে একটা বেশি
ইলেকট্রন থাকলে সেটা ব্যাখ্যা দিতে পারে না। বোরের পরমাণু মডেল সবসময় এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। আবার বোরের পরমাণু মডেল অনুসারে কয়টা রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা? একটা রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা। ওকে, তো এইভাবে একটু মাথায় রাখবো যে বোরের সীমাবদ্ধতা কত? 1। বোরের সীমাবদ্ধতা হচ্ছে 1। তাহলে রেখা বর্ণালী একটি সৃষ্টি হওয়ার কথা, কিন্তু স্পেকট্রোস্কোপ দ্বারা একাধিক রেখা বর্ণালী দেখা যায়। একাধিক রেখা বর্ণালী দেখা যায়। রেখা বর্ণালী দেখা যায়, দেখা যায় কথাটা লিখলাম না, কিন্তু এর ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। কার ব্যাখ্যা দিতে পারে না? যে একটা রেখা বর্ণালী দেখার কথা, কিন্তু রেখা বর্ণালী সৃষ্টি হচ্ছে কতগুলো? রেখা বর্ণালী একাধিক সৃষ্টি হচ্ছে। তাহলে এই একাধিক রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কারণ বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের দ্বিতীয় সীমাবদ্ধতা। এই দুইটা সীমাবদ্ধতা যখন তুমি লিখবা স্যার খুশিতে গদগদ হয়ে যাবে। এরপরে তুমি 3 নাম্বার যে সীমাবদ্ধতা আছে সেটা লিখতে পারো। 3 নাম্বারে তুমি লিখতে পারো যে বোর পরমাণু মডেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল অনুসারে বোর পরমাণু মডেল অনুসারে একটু মনোযোগ দিয়ে শুনে, এটা তোমাদের জানার দরকার আছে। ইলেকট্রনের ভরবেগ ও অবস্থান একই সাথে নির্ণয় করা সম্ভব, এটা বোর বলছে। কিন্তু হাইজেনবার্গ, সবাই নাম শুনছো, বিখ্যাত একজন বিজ্ঞানী হাইজেনবার্গ। এই হাইজেনবার্গের একটা নীতি আছে। কি নীতি? অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, একটু উপরের লেখাটা মুছে দিচ্ছি। অনিশ্চয়তা নীতি অনুসারে আমরা জানি যে ইলেকট্রনের ভরবেগ ও অবস্থান একই সাথে নির্ণয় করা সম্ভব না। অবস্থান একই সাথে নির্ণয় করা সম্ভব না লিখলাম না। এরপর কি লিখবা? এখানেও যেহেতু হচ্ছে ভরবেগ অবস্থান একই সাথে নির্ণয় করা সম্ভব না, তার মানে কি? যে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আছে। অর্থাৎ এর কারণও মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির যে মানে মেইন কথা, যে ভরবেগ অবস্থান একই সাথে নির্ণয় করা সম্ভব না, এর যে কারণ সেটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারে না। বোর মডেল ব্যাখ্যা দিতে পারে না। বাস, শেষ। ওকে, এই তিনটা সীমাবদ্ধতা তুমি লেখো। এরপর যদি আরো বেশি দরকার হয় তাহলে তুমি সেটা হচ্ছে বই দেখে লেখো, অথবা আমার হচ্ছে গিয়ে নিচে যে পিডিএফ ফাইলটা দেওয়া আছে সেখান থেকেও তুমি লিখতে পারো। বাট এই তিনটা সীমাবদ্ধতা হলেই আই থিঙ্ক এনাফ। আর যেহেতু ক নাম্বার কোশ্চেন, ক নাম্বার কোশ্চেন তো আমরা নিশ্চয়ই বড় করতে চাইবো না, ঠিক তাই না? ক নাম্বার কোশ্চেন খুব বেশি বড় করারও দরকার নাই। তুমি যখন এই তিনটা স্বীকার্য এবং তিনটা সীমাবদ্ধতা মোটামুটিভাবে লিখতে পারবা, মানে সুন্দরভাবে লিখতে পারবা, ব্যাখ্যা সহকারে পূর্ণাঙ্গ আকারে লিখবা, তখন কিন্তু স্যার তোমাকে পূর্ণাঙ্গ নম্বরটা দিয়ে দেবে। ওকে, তাহলে আমরা ক নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাব খ নাম্বারে চলে যাব। তো খাতায় আবারও খুব সুন্দর মতো লিখবা খ নং প্রশ্নের উত্তর, এবং চেষ্টা করবা, একটা স্পেশাল টিপস দিই, দেখো চেষ্টা করবা যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটা আলাদা পেজে শুরু করার। মনে করো যে তুমি একটা পেজে লিখতেছো, পেজটা অর্ধেকে গিয়ে প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে, এরপর ওই অর্ধেক থেকে লেখা শুরু না করে তুমি পরের পেজে চলে যাবা। পরের পেজে গিয়ে লিখবা খ নং প্রশ্নের উত্তর বা গ নং প্রশ্নের উত্তর। এতে হবে কি, স্যারের মনোযোগটা তোমার উত্তরের দিকে পড়বে, যে না এই ছেলে তো এটা খ নাম্বারটা লিখছে, ক নাম্বারটা লিখছে। ঠিক আছে, স্যারে বুঝতে পারবে যে না তুমি সাজায় গুছায় অ্যাসাইনমেন্টটা লিখছো, ধৈর্য ধরে অ্যাসাইনমেন্টটা লিখছো। স্যার তখন তোমার উপর খুশি হবে এবং নাম্বারটাও কিন্তু স্যারে বেশি দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে খ নং প্রশ্নের উত্তর, যখন খ নং প্রশ্নটা কি ছিল দেখো,
খ নম্বর প্রশ্ন হচ্ছে NLMS কোয়ান্টাম সংখ্যা সমূহের, কি লিখলাম, NLMS কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করো। কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, সোজা কথায় তুমি আগে একটু কোয়ান্টাম সংখ্যার ইয়াটা লিখবা, যে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে লিখে নাও। পরমাণুতে ইলেকট্রন সমূহের অবস্থান, আকার, আকৃতি এবং ঘূর্ণন ব্যাখ্যা করার জন্য কতগুলো সংখ্যার আবর্তন করা হয়েছে, এই সংখ্যাগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। দেখবা যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মূলত 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা মূলত কয় প্রকার? 4 প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম নাম্বার, আমি কিউএন দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এবার স্যারকে তুমি যদি খুশি করতে চাও, অর্থাৎ তুমি যে জানো এই জন্য লিখবা, বা দিয়ে লিখবা যে বোর কোয়ান্টাম সংখ্যা, বোর কোয়ান্টাম সংখ্যা। এখন কেন এটাকে বোর কোয়ান্টাম নাম্বার বলা হয় সেটা একটু বলি। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বেসিক্যালি পরমাণুর যে অরবিট বা শক্তি স্তর আছে, সেই অরবিট বা শক্তি স্তরকে নির্দেশ করা হয়। আর সর্বপ্রথম শক্তি স্তর সম্পর্কিত ধারণা কে দিয়েছে? বিজ্ঞানী বোর, রাইট? তাহলে তার সম্মানার্থে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি বলা হয়? বোর কোয়ান্টাম নাম্বার। কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কাকে নির্দেশ করা হয়? শক্তি স্তরকে নির্দেশ করা হয়। ওকে, আচ্ছা, তাই তুমি কি লিখছো? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বোর কোয়ান্টাম নাম্বার। এবার নিচে তুমি একটু ব্যাখ্যা দিবা। কি ব্যাখ্যা দিবা? যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিট বা শক্তি স্তরকে প্রকাশ করা হয়। এক রোমান হরফে তুমি আই দিতে পারো, আই, অরবিট বা শক্তি স্তরকে প্রকাশ করা হয়। 2 নম্বরে লিখবা একে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? একে এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, এখন এন মানে কি? ন্যাচারাল নাম্বার। তো তুমি এখানে লিখে দিতে পারো যে n ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট। ওকে, আচ্ছা, 3 নম্বরে যে কথাটা লিখবা সেটা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটাই হচ্ছে তাৎপর্য। দেখো তো কোশ্চেনে কি বলছিল? তাৎপর্য ব্যাখ্যা করতে বলছিল। তাহলে তুমি তাৎপর্য লিখবা যে প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা পরমাণুর আকার সম্পর্কিত ধারণা পাওয়া যায়। তো একটু ব্যাখ্যা দিই যে আকার সম্পর্কিত ধারণাটা আসলে আমরা কিভাবে পাই। খেয়াল করো, এই এন বেসিক্যালি আসলে কাকে প্রকাশ করে? অরবিটকে প্রকাশ করে। এখন 2টা পরমাণু আছে, 2টা পরমাণুর ভিতরে একটার এন ইকুয়াল টু হচ্ছে 2 আর একটার এন ইকুয়াল টু হচ্ছে তোমার 3। অর্থাৎ 2টা পরমাণুর সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা, সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটার জন্য হচ্ছে মান এন এর মান 2 আর একটার জন্য হচ্ছে এন এর মান 3। তাহলে কার আকার বড় হবে? তাহলে এই পরমাণুতে ঘর আছে কয়টা? মানে শক্তি স্তর আছে 2টা, আরেকটা পরমাণুতে শক্তি স্তর আছে 3টা। তাহলে অবশ্যই যার 3টা শক্তি স্তর আছে, অর্থাৎ যার এন এর মান অধিক, তার আকারটা কি? আকার মানে সাইজে কি হবে? সে বড় হবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝা যায়? পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে পরমাণুটা আসলে বড় না ছোট। ওকে, আচ্ছা, কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বোর কোয়ান্টাম নাম্বার সম্পর্কিত ধারণা। আচ্ছা, এবার আমরা চলে যাব দ্বিতীয় যে কোয়ান্টাম নাম্বার আছে। দ্বিতীয় কোয়ান্টাম নাম্বারটা কি? সবাই জানো মোটামুটি, সেটা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর কোয়ান্টাম নাম্বারটা কি? সহকারী কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তো তোমাদের জ্ঞাতার্থে বা স্যারকে খুশি করার উদ্দেশ্যে তোমরা এটার আরেকটা অপর নাম দেবা, সেটা হচ্ছে সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার। বিজ্ঞানী সমারফিল্ড সর্বপ্রথম সহকারী কোয়ান্টাম নাম্বারের প্রচলন করছে, এবং কেন করা হয় তার পিছনে যে ইতিহাস, সেই ইতিহাসটা একটু পর বলতেছি। ওকে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অ্যাসাইনমেন্টের মানে এই যে ব্যাপারটা, এটা যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। কোনো টপিকে যদি প্রবলেম হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আচ্ছা, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম কি? সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ইংরেজি নাম হচ্ছে তোমার অ্যাজিমুথাল। এটা জেনে নাও, এটা এমসিকিউতে কাজে লাগবে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে সাবসিডিয়ারি।
কি বললাম, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখো একই জিনিস, নাম কয়টা, চারটা, সহকারী, সমারফিল্ড, অ্যাজিমুথাল, সাবসিডিয়ারি। তো এটা কিভাবে মনে রাখবা, দেখো দন্তের সাথে সহকারী, দন্তের সাথে সমারফিল্ড, সহকারী সমারফিল্ড, মিল আছে না, দন্তেশ্ব এভাবে মনে রাখবো যে সহকারী সমারফিল্ড। আচ্ছা, তো সমারফিল্ডের ব্যাপারটা একটু বলে নিই। তোমরা সবাই জানো যে পরমাণুর সর্বশেষ মানে পরমাণুর যে তোমরা সবাই জানো যে পরমাণুতে যেখানে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে সেটাকে আমরা কি বলি, অরবিট। তো এরপরে বিজ্ঞানীরা যখন বেশ ঘাটাঘাটি করতে থাকতো পরমাণু নিয়ে, তখন এই বিজ্ঞানী সমারফিল্ড দেখলো যে পরমাণুর কিছু কিছু স্থানে, মানে পরমাণুর যে অরবিট আছে, অরবিটের কিছু কিছু স্থানে, অরবিটের কিছু স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা ইলেকট্রন থাকার সম্ভাবনা, ঠিক আছে, ইলেকট্রন পাওয়া বা থাকার সম্ভাবনা 90 থেকে 95%। উনি সেই সকল জায়গাকে কি বলেছে, অরবিটাল বা উপশক্তি স্তর নামে চিহ্নিত করছে। অর্থাৎ সোজা ভাষার সংখ্যাটা কি দাঁড়ালো, পরমাণুর যে স্থানে 90 থেকে 95% ইলেকট্রন ঘনত্ব থাকে, অথবা যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, তাকে আমরা কি বলবো, অরবিটাল বলবো। ওকে, আচ্ছা, এখন অরবিটাল বেসিক্যালি কি কি, এস পি ডি এফ। অনেকেই কোশ্চেন করো, ভাই জি কি নাই, জি আছে কি নাই, এটা নিজেরাই একটু চিন্তা করো। তবে আমি বলবো যে হ্যাঁ, জি আছে। রেফারেন্স ভারতের যে ছায়া প্রকাশনীর যে কেমিস্ট্রি বই আছে, সেই ছায়া প্রকাশনীর কেমিস্ট্রি বইতে তুমি এটা পাবা। এছাড়া যদি আরও উচ্চ লেভেলের যে কেমিস্ট্রি বইগুলো আছে, অর্থাৎ অনার্স লেভেলের, সেখানেও তুমি পাবা যে জি অরবিটালটাও কিন্তু আছে, বাট আমাদের দরকার হয় না জি অরবিটালের। যাই হোক, তো আমরা মোটামুটি জানি যে অরবিটাল হচ্ছে এসপিডিএফ। এখন এই এস এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে তোমার 0, পি এর ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু হচ্ছে 2, আর এফ এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 0 1 2 3, এই 0 1 2 3 বেসিক্যালি কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার না ভ্যালু। বেসিক্যালি কিসের ভ্যালু, সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কাকে প্রকাশ করা হয়, অরবিটালকে প্রকাশ করা হয়। তাহলে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছিল, অরবিটকে নির্দেশ করা হচ্ছিল। আর সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা কাকে প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম নাম্বার। তাহলে সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা অরবিটাল বা উপশক্তি স্তর, হ্যাঁ, উপশক্তি স্তর কে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। 2 নম্বর, একে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এলটা কেমন, ছোট হাতের এল, তাহলে একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে ছোট হাতের এল দ্বারা কেন প্রকাশ করা হয়? অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয় কারণ হচ্ছে কি, অরবিটের সংখ্যাটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, কারণ এই অরবিটটা কখনো ভগ্নাংশ হবে না। অর্থাৎ শক্তি স্তর কখনো কি ভগ্নাংশ হতে পারবে, পারবে না, তাই না? আবার মাইনাস হতে পারবে, তাও পারবে না। অর্থাৎ অলওয়েজ কি হবে, ন্যাচারাল হবে। এই জন্য সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিকে এম আছে, এই জন্য এম দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা এস আছে, এই জন্য এস দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা খেয়াল করো, যদি আমরা ইংরেজি নাম দেখি তাহলে অ্যাজিমুথাল অর্থাৎ এ আছে, সাবসিডিয়ারি এস আছে, সমারফিল্ড এস আছে, তাহলে হয় এ অথবা এস দ্বারা প্রকাশ করা উচিত, কিন্তু প্রকাশ করা হচ্ছে এল দ্বারা। যদি কেউ কারণটা বলতে পারো তাহলে হচ্ছে গিয়ে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করে মেসেজ দাও, অবশ্যই তোমার জন্য একটা সুন্দর উপহার বা সুন্দর পুরস্কার আছে, উপহার না পুরস্কার আছে, ঠিক আছে? আর যদি না জেনে থাকো তাহলেও কমেন্ট করে জানাও যে ভাই আমি জানি না, তাহলে আমি এটা নিয়ে একটা ক্লাস আপলোড করবো যে কেন সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একে এল দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বরে কি লিখবা, এল ইকুয়াল টু এন মাইনাস 1। ওকে, এল ইকুয়াল টু এন মাইনাস 1। আচ্ছা, অর্থাৎ 0 থেকে, এই কথা কিন্তু একটু লিখবা, শুধুমাত্র যে n মাইনাস 1 লিখবা তাহলে একটু কেমন যেন দেখায়। লিখবা কি, অর্থাৎ 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত সকল মান সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, আচ্ছা, আর n দ্বারা কি বোঝানো হয়, n দ্বারা বোঝানো হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন তুমি এখানে লিখবা যে যেমন ধরো যে তৃতীয় শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু 3,
তাহলে L ইকুয়াল টু 3 মাইনাস 1, দ্যাট মিনস 2। ঠিক আছে, দ্যাট মিনস 2, অর্থাৎ 0 1 2, অর্থাৎ কি 0 1 2। তাহলে আমি বলতে পারি যে তৃতীয় শক্তি স্তরের জন্য 3টা সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা 3টা সহকারী কোয়ান্টাম নাম্বার আছে, সেটা কি কি 0 1 2। এখন তোমরা সবাই জানো যে হচ্ছে এখানে লিখবা, ঠিক আছে, এখানে লিখতেছি। হ্যাঁ, আমরা জানি S ইকুয়াল টু 0, P ইকুয়াল টু 1, D ইকুয়াল টু 2, F ইকুয়াল টু 3। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে দেখো তো 0 এর জন্য S, 1 এর জন্য P আর D এর জন্য 2। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে S P D 3টি অরবিটাল আছে। কয়টি অরবিটাল আছে? 3টি অরবিটাল আছে। এই আমি যে অরবিটাল বা অরবিটগুলো ইংলিশে লিখতেছি, তোমরা কিন্তু আবার ইংলিশে লিখো না, ঠিক আছে, তোমরা বাংলায় লিখবা। আমার একটা সমস্যা আছে, আমি হচ্ছে বাঙালি, আর বাঙালি কি মিশ্র জাতি। বাঙালিদের একটা সমস্যা হচ্ছে তারা বাংলিশ ভাষায় কথা না বলতে পারলে পেটের ভাত হজম হয় না। ফর এক্সাম্পল, তুমি রিচার্জের দোকানে গেছো রিচার্জ করতে, এখন তুমি মোবাইল নাম্বার বলতেছো 01756 37 38 39। দেখবো ম্যাক্সিমাম লোকে কিন্তু এই কাজটা করে, বুঝতে পারছো? তো আমাদের একটা বৈশিষ্ট্য যে আমরা বাংলিশ ভাষায় কথাবার্তা বলবো। ওকে, আচ্ছা, তো তোমরা আবার খাতার ভিতরে বাংলিশ লেখো না। আচ্ছা, তো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার এইটুকু মোটামুটি বুঝে গেছি। আর তুমি যদি আর একটু স্যারকে খুশি করতে চাও তাহলে তুমি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখতে পারো, 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখতে পারো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী সমারফিল্ড আবিষ্কার করেন। তাহলে আবিষ্কার বিজ্ঞানী সমারফিল্ড, সালটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আর সালের দরকার নাই, সাল পরে শুধু ব্রেন নষ্ট করার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষাতে আসে না। বিজ্ঞানী সমারফিল্ড আবিষ্কার করেন। 5 নাম্বার, অর্থাৎ সর্বশেষে আমি তাৎপর্য লিখতেছি। কি লিখতেছি? তাৎপর্য। 5 নম্বরে গিয়ে লিখবা সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা পরমাণুর আকৃতি, পরমাণুর না, একটু ভুল হয়ে গেছে, লিখবা শক্তি স্তরের আকৃতি, নট আকার না কিন্তু আকৃতি, মাথায় রাখবা। সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা শক্তি স্তরের আকৃতি প্রকাশ করা হয়। ওকে, তো এইভাবে আমাদের কি হয়ে গেল, আমাদের সহকারী কোয়ান্টাম নাম্বার এর ব্যাখ্যা এবং তাৎপর্য লেখা হয়ে গেল। আর সহকারী কোয়ান্টাম নাম্বার আমরা কিভাবে বের করবো সেই সূত্রও আমরা লিখে দিছি, অর্থাৎ একের ভিতরে সব। ঠিক আছে, আমাদের সব কিছু হয়ে গেছে সহকারী কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এরপরে 3 নম্বরে যে কোয়ান্টাম নাম্বারটা আছে সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে তোমার চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারটা আমি সংক্ষেপে লিখছি। ঠিক আছে, তোমরা আবার এটা সংক্ষেপে লিখো না, তোমরা বাংলায় পুরোটা লিখবা যে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার বা ইংরেজিতে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, আচ্ছা, এবারে রোমান হরফে 1 দিয়ে লিখবা। একে এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বরে লিখবা 2 নম্বরটা হচ্ছে তাৎপর্য লিখতেছি। ঠিক আছে, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কারণে, চুম্বকীয় কোয়ান্টাম নম্বরের কারণে আমরা অরবিটাল বা উপশক্তি স্তর, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন বা বিন্যাস। তোমরা সবাই জানো যে পৃথিবীর যত পদার্থ আছে সকল পদার্থ কিন্তু তুমি যদি মাইক্রোস্কোপ নিয়ে দেখো, মাইক্রোস্কোপে দেখলে কিন্তু সবকিছুই 3D। ওকে, আর পরমাণুটাও কিন্তু 3D। একটা কথা বলতে ভুলে গেছিলাম বোরের সীমাবদ্ধতায়, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণু সমূহ দ্বিমাত্রিক, কিন্তু শ্রোডিঙ্গার তরঙ্গ বলবিদ্যা এই সূত্র এই পরমাণু মডেল অনুসারে দেখা যাচ্ছে যে পরমাণু মডেলটা আসলে অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক, কারণ ইলেকট্রন যখন চলে তখন সেই ত্রিমাত্রিক বিন্যাসে চলাচল করে।
ওকে, তো সেই হিসাবে বলা যায় যে পরমাণুসমূহ ত্রিমাত্রিক। আচ্ছা, তো পরমাণু যদি ত্রিমাত্রিক হয় তাহলে শক্তি স্তর কেমন হবে? ত্রিমাত্রিক। উপশক্তি স্তর কেমন হবে? ত্রিমাত্রিক। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারের কারণে আমরা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস বা ওরিয়েন্টেশন সম্পর্কিত বিন্যাসের কারণ জানতে পারি। বিন্যাসের কারণ জানতে পারি, এই কথাটা লিখতে হবে হবে হবে। এই কথাটা যদি তুমি মিস করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস। আচ্ছা, এবার 3 নম্বরে লিখবা যে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কে আবিষ্কার করে? বিজ্ঞানী জি ম্যান আবিষ্কার করে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কে আবিষ্কার করে? বিজ্ঞানী জি ম্যান আবিষ্কার করে। ওকে, আচ্ছা, তার আগে এখন একটা টেকনিক শিখিয়ে দিই। এটা কিন্তু শেষ হয়নি, তারপরেও একটু টেকনিক শিখিয়ে দিই। দেখো, প্রথম যে কোয়ান্টাম নাম্বারটা পড়ছি সেটা ছিল প্রধান কোয়ান্টাম নাম্বার, আর প্রধান কোয়ান্টাম নাম্বারকে আমরা অপর নাম কি দিয়েছিলাম? বোর কোয়ান্টাম নাম্বার। এইটা আমাদের সবার মাথায় থাকবে। কেন মাথায় থাকবে? কারণ প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা অ্যাকচুয়ালি কাকে প্রকাশ করা হয়? অরবিটকে প্রকাশ করা হয়। আর অরবিট কে ব্যাখ্যা দিয়েছে? বিজ্ঞানী বোর ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা, 2 নম্বরে কি ছিল? সহকারী কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, সহকারী কোয়ান্টাম নাম্বার, এই সহকারী দন্তের সাথে সহকারী, দন্তের সাথে সমারফিল্ড। ওকে, তাহলে কে আবিষ্কার করছে? বিজ্ঞানী সমারফিল্ড আবিষ্কার করছে। এটা আমাদের মাথায় থাকবে, দন্তের সাথে। আচ্ছা, 3 নম্বরে কি আছে? ম্যাগনেটিক। দেখো, ম্যাগনেটিকে কি আছে? এম আছে, আর জি ম্যান দেখো ম্যান এম আছে, ঠিক আছে। দেখো, তাহলে বলতে পারো যে ভাই সমারফিল্ডেও তো এম আছে। আসলে কিভাবে মিলাবা? দেখো, এই যে ম্যাগ এম এ, জি ম্যানেও এম এ, ঠিক আছে, ম্যাগনেটিক ম্যান। ওকে, তাহলে এভাবে মিলাই মনে রাখবা। এটা কিন্তু তোমার এমসিকিউতেও কাজে লাগবে, ঠিক আছে। সব সময় চেষ্টা করবে যে তুমি এখন এটা মানে তুমি যদি এখন মনে করো যে অ্যাসাইনমেন্ট লিখতেছো, একটু জ্ঞান দিয়ে আগে তুমি অ্যাসাইনমেন্ট লিখতেছো, এখন তুমি চিন্তা করতে পারো কি যে অ্যাসাইনমেন্ট তো লিখতেছি, দেখে দেখে লিখি, এখান থেকে পড়ার দরকার হয়ে পড়ে নিব। তাহলে কিন্তু তুমি বোকার মতো একটা কাজ করলে, কারণ তুমি এখন অ্যাসাইনমেন্ট লিখতেছো, কষ্ট করে একটা অ্যাসাইনমেন্ট লিখতে তোমার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় চলে যাবে। আর তুমি যদি এক কাজ করো যে এই অ্যাসাইনমেন্ট লেখার সঙ্গে সঙ্গে যেটুকু অংশ অ্যাসাইনমেন্ট লিখতেছো সেইটুকু অংশ যদি তুমি ভালো করে বই থেকে পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার পড়া এবং অ্যাসাইনমেন্ট লেখা দুটো একসাথে হয়ে গেল। ফলে ভবিষ্যতে কিন্তু এই যে টপিকটা আছে এই টপিকটা কিন্তু নতুন করে পড়ার দরকার নাই। তাহলে কিন্তু তোমার টাইম বেঁচে গেছে, ওই টাইমে তুমি অন্য কোনো একটা টপিক পড়তে পারো। অ্যাজ এ রেজাল্ট কি হবে? তুমি ভর্তি পরীক্ষাতে আগায় যাবো সবার চেয়ে। ওকে, সো কখনো চিন্তা করবা না যে এখন লিখতেছি, এখন লিখি, পরে পড়বানি, এই চিন্তা করে কেউ বাদ দিবা না। সবসময় চিন্তা করবা যে একবারে যেন 2 কাজ করা যায়, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে দেখো, এম এর মান এল এর উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। এম দ্বারা কি বোঝানো হয়? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এল, দ্যাট মিনস সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে। ওকে, এরপরে লিখবা এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল। ওকে, আচ্ছা, তারপরে তুমি কি করবা? যেমন লিখে মানে একটু উদাহরণ দিবা, যাতে স্যারে বুঝতে পারে যে না তোমার ব্যাখ্যাটা সুন্দর হয়েছে। কারণ ব্যাখ্যার উপর আগেই বলছি যে ব্যাখ্যার উপরে নাম্বারটা কিন্তু বেশি অগ্রাধিকার পায়। আচ্ছা, তাহলে দেখো, যেমন এল ইকুয়াল টু 3 হলে, 3 মানে কি? 3 মানে হচ্ছে এফ অরবিটাল। ওকে, আচ্ছা, তাহলে এম ইকুয়াল টু 3 হলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল। এল মানে কত? 3। তাহলে দেখো তো কয়টা মান পাচ্ছ? প্লাস মাইনাস 3 মানে কি? +3 থেকে -3 পর্যন্ত, অথবা আমি বলতে পারি যে -3 থেকে +3 পর্যন্ত। দ্যাট মিনস -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে দেখো তো আমরা এম এর কয়টা মান পাইলাম? এখানে 7টা ভ্যালু পাইলাম। আচ্ছা, এখন এই 7টা ভ্যালুর অর্থটা কি সেটা একটু তোমাকে লিখতে হবে। যে লিখবা এখানে এল এর ভ্যালুর জন্য, এল এর মানের জন্য বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের জন্য যতগুলো এম এর মান পাওয়া যায় অরবিটাল বা উপশক্তি স্তর ততগুলো ভাগে বিভক্ত। ওকে, আচ্ছা, এবার দেখো তো এখানে আমরা এল এর জন্য কয়টা মান পাইলাম? এল ইকুয়াল টু 3 এর জন্য এম এর ভ্যালু পাইলাম 7টা। তাহলে আমি বলতে পারি যে এফ অরবিটাল 7টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? 7টা ভাগে বিভক্ত। আচ্ছা,
তো এইটা তোমাদের অনেকের বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আসলে আমি একটু আলোচনা করে যাই। সেটা হচ্ছে, ধরো আমি ধরে নিলাম l = 1। আচ্ছা, l = 1 কোন অরবিটালের জন্য? p অরবিটালের জন্য। আচ্ছা, তাহলে দেখো তো m = কত আসে? +-1। আর +-1 মানে কি? -1 0 +1, তাই না? -1 0 এবং +1। তাহলে দেখো তো কয়টা ভ্যালু পাইছি? 3টা ভ্যালু পাইছি। তাহলে p অরবিটালের জন্য আমরা m এর ভ্যালু পাচ্ছি 3টা। দ্যাট মিন্স p অরবিটাল 3টা ভাগে বিভক্ত। এবং কি কি ভাগ? p of x, p of y এবং p of z। তো আমার বাকিটুকু বলার দরকার নেই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাই ছিল যে তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা এবং তাৎপর্য। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা চলে যাব সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা আছে, সেই কোয়ান্টাম সংখ্যাতে অনেকেই হয়তো অধৈর্য হয়ে গেছো, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখতে থাকো। আশা করি অনেক কিছু শিখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। এই ভিডিও দেখতে থাকবে এবং অ্যাসাইনমেন্টটা লিখতে থাকবে, তাহলে হবে কি, লেখা দেখা শেখা সবই একত্রে হয়ে যাবে। 4 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যাটা ছিল সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, বাংলায় স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, স্পিন কোয়ান্টাম নাম্বার শুরুতে কি লিখবা? একে এস দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। ওকে। আচ্ছা, 2 নম্বরে লিখবা স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষে, ইলেকট্রন কিন্তু নিজ অক্ষে ঘোরে। ফর এক্সাম্পল পৃথিবীর কথা চিন্তা করো, পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘোরে। সূর্যের চারদিকে যখন সে ঘোরে তখন কিন্তু সে নিজ অক্ষেও ঘুরতে থাকে। ঠিক সেম ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে শক্তি স্তরে ঘুরতে থাকে। যখন সে শক্তি স্তরে ঘোরার সময় কিন্তু সে নিজ অক্ষ বরাবর ঘুরতে থাকে এবং সেই ঘূর্ণনটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটার দিক অনুযায়ী অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী, মানে দুইটা দিক আছে। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষে আবর্তনকে ব্যাখ্যা করা সম্ভব। আবর্তনকে কি করা সম্ভব? ব্যাখ্যা করা সম্ভব। ওকে। আচ্ছা, তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, দেখো এখানে এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আবার অনেক রাইটার এটাকে এম এস দ্বারাও প্রকাশ করছে। কি বড় মানে ছোট হাতের এম আর সাবস্ক্রিপ্ট আকারে আছে এস, এম এস। আচ্ছা, তো এখন স্পিন কোয়ান্টাম নাম্বারগুলো কি কি হতে পারে, মানে ভ্যালুটা কি হতে পারে? স্পিন কোয়ান্টাম সংখ্যার মানে ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে +f আর একটা হচ্ছে -f, অর্থাৎ +-12। আচ্ছা, এবার লিখবা +12 দ্বারা কি বোঝানো হয় এবং -12 দ্বারা কি বোঝানো হয়। তোমরা ওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর -12 দ্বারা বোঝানো হয় ক্লক ওয়াইজ। ওকে, ক্লক ওয়াইজ। আচ্ছা, ইলেকট্রনটা কিভাবে ঘোরে সেটা একটু দেখাই দিই। ধরো এটা হচ্ছে একটা ইলেকট্রন, হ্যাঁ, এটা কি একটা ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনটা ঘুরবে, এভাবে ঘুরবে। আচ্ছা, এটা হচ্ছে তার অক্ষ, নিজ অক্ষ, বুঝো। আচ্ছা, নিজ অক্ষের এখন মনে করো যে ইলেকট্রনটা এই এভাবে ঘুরতেছে, এদিক বরাবর ঘুরতেছে, তখন এটাকে আমরা বলবো কি ওয়াইজ? ক্লকওয়াইজ ঘূর্ণন না, এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘূর্ণন। ওকে। আর যদি ইলেকট্রনটা এভাবে ঘোরে তখন সেটাকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ। তো তুমি স্পিন কোয়ান্টাম সংখ্যা লেখার পরে, এইটুকু লেখার পরে তুমি জাস্ট এইটুকু চিত্র দিয়ে দিতে পারো। চিত্র দিয়ে লিখবা যে এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘূর্ণন, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। পাশে ভ্যালুটা রেখে দিতে পারো যে -12 আর এখানে +12। ওকে। আচ্ছা, এই ছিল আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। এবং স্পিন কোয়ান্টাম নাম্বার তাৎপর্য কি? এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষকে আবর্তন ব্যাখ্যা করা সম্ভব। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটাও কিন্তু খুব সুন্দর এবং সাবলীল ভাষায় হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাব সরাসরি গ নম্বর প্রশ্নের উত্তরে। ঠিক আছে। আচ্ছা, তো গ নং প্রশ্নের উত্তর, নতুন একটা পেজ নিবা, নতুন পেজে লিখবা গ নং প্রশ্নের উত্তর। আচ্ছা, দেখো প্রশ্নে কি বলছে, এন এর মান 3 হলে, প্রশ্ন যদি মুছে গেছে, এন এর মান 3 হলে উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসেব করো। তাহলে এন এর মান কত? 3 হলে উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা। কথাটা বুঝো কিন্তু, উপশক্তি স্তরের কি সংখ্যা? অরবিটাল সংখ্যা। আচ্ছা, এবার একটু বলে নিই। দেখো পি অরবিটালের জন্য এল এর ভ্যালু কটা পাইছিলাম? 1। মনে আছে তো সবার? এস পি ডি এফ 0 1 2 3, এভাবে মনে রাখবে, এসপিডিএফ 0 1 2 3, এসপিডিএফ 0 1 2 3, এটা সবারই মাথায় থাকবে। অর্থাৎ এস এর
সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। আচ্ছা, এখন পি অরবিটালের জন্য এল ইকুয়াল টু 1 হলে এম ইকুয়াল টু কত ছিল? প্লাস মাইনাস 1, দ্যাট মিনস -1 0 প্লাস 1। তাহলে আমরা কয়টা ভ্যালু পাইছিলাম? 3টা ভ্যালু। তাহলে আমি বলতে পারি যে পি অরবিটাল 3টা ভাগে বিভক্ত। কি কি? পি অফ এক্স, পি অফ ওয়াই এবং পি অফ জেড। তো এখন দেখো, অনেকে বলতে পারো যে ভাই এইটা হচ্ছে উপশক্তি স্তর, তাহলে পি অফ এক্স এটা হচ্ছে পি অরবিটালের উপশক্তি স্তর। না, সেটা না। এই পি অফ এক্সটা হচ্ছে একটা উপশক্তি স্তর, পি ওয়াইটাও একটা উপশক্তি স্তর, পি জেডটাও একটা উপশক্তি স্তর। আসলে সবগুলাই কি? পি অরবিটাল। সবগুলাই হচ্ছে পি অরবিটাল। এটাকেও আমরা পি অরবিটাল বলবো, এটাকেও পি অরবিটাল বলবো, এটাকেও পি অরবিটাল বলবো। তাইলে পি অরবিটাল টোটাল আছে কয়টা? বেসিক্যালি 3টা। যদিও শুনতে অকওয়ার্ড লাগতেছে, বাট পি অরবিটাল আছে কয়টা? অ্যাকচুয়ালি 3টা আছে। ওকে, এটাকে কেউ আবার উপশক্তি স্তর মনে করো না, ঠিক আছে? তাহলে কিন্তু সেটা ভুল হবে। এগুলো প্রত্যেকটাই একটা উপশক্তি স্তর, বাট প্রত্যেকটা ক্যাটাগরি কেমন? পি টাইপের, ঠিক আছে? প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে পি। ওকে, তাহলে এবার আসো আমরা একটু কোশ্চেনের ব্যাখ্যাতে চলে যাই। আমরা এখানে যে নির্ণয় করলাম যে হচ্ছে পি অরবিটালের সংখ্যা কত? 3টা, সেটাই এই প্রশ্নে নির্ণয় করতে বলা হয়েছে। আসো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই যে এন এর মান 3 হলে, এন ইকুয়াল টু 3 হলে এল ইকুয়াল টু, এভাবে লিখবা, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। শর্টকাটে মেরে দিও না, একটু সুন্দর করে বাংলা টাংলা লিখতে হবে। যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়াল টু 3 - 1। ওকে, 3 - 1 দ্যাট মিনস 2। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা 0, 1, 2 তিনটি সহকারী কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি। 3টি সহকারী কোয়ান্টাম নাম্বার পাই, ঠিক আছে? কয়টা কোয়ান্টাম নাম্বার পাই? 3টা সহকারী কোয়ান্টাম নাম্বার পাচ্ছি। ওকে, এবার দেখো উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা। তাহলে 0 দ্বারা কি বোঝানো হয়? এস অরবিটাল, 1 দ্বারা পি অরবিটাল, আর 2 দ্বারা ডি অরবিটাল। ওকে, এটুকু আবার লেখো না কেউ, ঠিক আছে? এবার তুমি এটাকে এভাবে লিখবা যে এন ইকুয়াল টু 0 এর জন্য এম ইকুয়াল টু 0, মানে তুমি এভাবে লিখবা +-0, অর্থাৎ একটি অরবিটাল। হ্যাঁ, বাংলায় লিখো আবার। ওকে, তাহলে 0 এর ম্যাটারটা কিন্তু চলে গেছে, এবার আছে কি 1। তাহলে এল ইকুয়াল টু 1 এর জন্য, এটা কিন্তু তুমি এক লাইনে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এই কথাটা তুমি এক লাইনে লেখার চেষ্টা করবা, তাহলে একটু ভালো হবে। আমি একটু এক লাইনেই লিখি যে 0 এর জন্য, অর্থাৎ অরবিটাল সংখ্যা ইকুয়াল টু 1, ঠিক আছে? ওকে, তাহলে এন ইকুয়াল টু 1 এর জন্য এম ইকুয়াল টু +-1 বা -1 0 +1, অর্থাৎ অরবিটাল সংখ্যা 3টি। এল ইকুয়াল টু 2 এর জন্য এম ইকুয়াল টু +-2, +-2 মানে কি? -2 -1 0 +1 +2, অর্থাৎ অরবিটাল সংখ্যা 5। কয়টা পাইলাম? অরবিটাল সংখ্যা 5টা পাইলাম। এবার মোট অরবিটাল সংখ্যা 3 আর 1 4, 4 আর 5 9, 9টি। তাহলে n ইকুয়াল টু 3 এর জন্য উপশক্তি স্তরের সংখ্যা কয়টা পাবো আমরা? 9টা পাচ্ছি। ওকে, আচ্ছা, এবার প্রশ্নটা কি বলছে দেখো তো, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করো যে এল ইকুয়াল টু 0 হচ্ছে কোন অরবিটালের জন্য? এস এর জন্য। এল ইকুয়াল টু 1 হচ্ছে পি এর জন্য। এল ইকুয়াল টু 2 হচ্ছে ডি এর জন্য। এখন কোন অরবিটালে সবচেয়ে বেশি পরিমাণে ইলেকট্রন থাকতে পারে? অবশ্যই ডি অরবিটালে ইলেকট্রন বেশি থাকবে, এটা তুমি জানো, আমিও জানি, সবাই জানে। যে অ্যাসাইনমেন্ট দেখবে সেও জানে। ওকে, ইভেন আমাদের হচ্ছে শিক্ষামন্ত্রী দীপুমণি, সেও জানে, ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি এটা উত্তরটা এভাবে লিখবা। আমি একটু এইটুকু মুছলাম যে n ইকুয়াল টু 3-তে CS 3p 3d অরবিটাল সম্ভব
3D-তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এখন কয়টা ইলেকট্রন থাকবে? অতএব ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কি লিখবো? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 2 × 12 + 1। অবশ্যই আগে সূত্র লিখবা, এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র। যারা জানো না তারা মাথায় ঢুকায় রাখো, 2 × 12 + 1, তাহলে 2 × 2 L, দেখো তো কোথায় থাকবে? ডিতে থাকবে, আর ডি এর জন্য L ইকুয়াল টু কত? 2, তাহলে বসাইলাম 2 + 1 কত? 10টি। সরাসরি আবার কেউ লিখে দিও না ইকুয়াল টু 10টি, ঠিক আছে? একটু সূত্রের মাধ্যমে ভনিতা করে লিখতে হবে, কারণ এখানে যত বেশি ভনিতা করবা স্যারে তত বেশি খুশি হবে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার সর্বশেষ যে প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমার ঘ নম্বর প্রশ্ন। তোমাদের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটা হচ্ছে গিয়া তোমাদের জন্য আর কি একটু আশীর্বাদ স্বরূপ। যেমন ফিজিক্স অ্যাসাইনমেন্টে তোমার হচ্ছে গিয়া 6টা কোশ্চেন দিচ্ছে, ক, খ, গ, ঘ, ও, চ, 6টা প্রশ্ন। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মানে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টে কয়টা আছে? 4টা প্রশ্ন আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু গ নাম্বার উত্তর শেষ, মুছে ফেললাম। ওকে, যারা আমার সঙ্গে সঙ্গে লিখতে পারো না তারা হচ্ছে আবার একটু ভিডিওটা টেনে তারপর লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের নতুন একটা পেজ নিব, আমরা সুন্দর করে লিখব ঘ নং প্রশ্নের উত্তর। অ্যাসাইনমেন্টগুলা তোমরা খুবই মনোযোগ সহকারে করবা। কেন মনোযোগ সহকারে করবা? কারণ দেখো, তোমার এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমার এইচএসসির ফলাফল হওয়ার সম্ভাবনা প্রবল। সো বুঝতেই পারতেছো যে তোমার জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে ঘ নম্বর প্রশ্নটা কি ছিল? আফবাও নীতি ও হুন্ডি নীতি উল্লেখপূর্বক কথাটার মানে কি? যে তোমাকে এখন আফবাও নীতি এবং হুন্ডি নীতি লিখতে হবে। পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ওকে, তাহলে তুমি এখানে কি করবা? আফবাও নীতি লিখবা। তো আফবাও নীতি কি? আফবাও নীতি হচ্ছে তোমার পরমাণুর অরবিটালে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। ওকে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আচ্ছা, তো এখন শক্তি স্তর কোনটা উচ্চ আর কোনটা নিম্ন এইটা নির্ণয় করার সূত্র তোমরা সবাই জানো, সেটা হচ্ছে N+L। ওকে, N+L এই সূত্র দ্বারা তোমরা সবাই জানো, মাথায় আছে তোমাদের সবার। তো এখন আমি হচ্ছে একটু শক্তি স্তরের ক্রমগুলো লিখে যাব, ঠিক আছে? শক্তি স্তরের ক্রমগুলো লিখে যাব। আর শক্তি স্তরের ক্রমগুলো কিভাবে মনে রাখবে এটা টেকনিক দেখার জন্য হচ্ছে গিয়ে এই ভিডিওর আই বাটনে ক্লিক করো। আই বাটনে ক্লিক করলে হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসের যে লিজেন্ডারি ট্রিক্স আছে ওই ট্রিক্সটা দেখলেই বুঝতে পারবা যে ইলেকট্রনের এই যে 1s 2s 2p 3s এই যে এই ক্রমটা তুমি কিভাবে মাথায় রাখবে এটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো আমি সেই ক্রমটা এখন সরাসরি লিখতেছি। অনেসের চেয়ে একটু বড় কে? 2s, তার চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার 2p, তার চেয়ে বড় হচ্ছে গিয়া 3s, 3p, 4s, 3d, 4p, তারপর হচ্ছে গিয়ে তোমার 5s এর চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার 4d, তার চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার 5p, তার চেয়ে বড় হচ্ছে গিয়া 6s, এবার তার চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার 4f, তার চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার 5d, তার চেয়ে বড় হচ্ছে তোমার 5d এর চেয়ে বড় FDESP, 6p, তারপরে 7s। ওকে, তো এই পর্যন্ত লিখলাম আর বাকিটুকু লিখলাম না। তো এটা হচ্ছে আমাদের শক্তি স্তরের ক্রম, এটা লিখবা যে ইলেকট্রনের মানে শক্তি স্তরে মানে পরমাণুর শক্তি স্তরের ক্রম, এই কথাটা একটু লিখে রাখবা। পরমাণুর উপশক্তি স্তরের ক্রম,
শক্তি স্তরের ক্রম, এই কথাটা লিখবা। লেখার পরে এই ক্রমটা তুমি লিখে দিলা, ওকে। অর্থাৎ স্যারে কিন্তু বুঝে যাবে যে আসলে এই ক্রমে অনুসারে ইলেকট্রনগুলো পরমাণুর অরবিটালে প্রবেশ করতে থাকবে, ওকে। আচ্ছা, এবার তুমি এক্সাম্পল দিবা, ঠিক আছে। যেমন এক্সাম্পলটা অবশ্যই তোমার এমন একটা মৌলের হতে হবে যেটা এই আউফবাউ নীতি মেনে চলে, ওকে, আউফবাউ নীতি মেনে চলে। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমার আর্গন 18, ওকে, 18টা ইলেকট্রনের। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, ওকে, এইগুলো আর্গনের ইলেকট্রন বিন্যাস। এবার দেখো তো তোমাকে প্রশ্নে কি বলছে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে বলছে। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো, পটাশিয়ামের কি 19তম ইলেকট্রন, মানে 19টা ইলেকট্রন পটাশিয়ামে, তাই না? তাহলে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, 18 ইলেকট্রনের বিন্যাস হয়ে গেছে। এবার আছে গিয়ে তোমার 4s আর 3d। তাহলে ইলেকট্রন যাবে কোথায়? 4s এ যাবে না 3d তে যাবে? এইটার ব্যাখ্যা ক্লাস 9 থেকে পড়তেছো, তো এটার ব্যাখ্যা তোমরা সবাই জানো। তাহলে দেখো এই যে ক্রমটা আছে, এই ক্রম অনুসারেই তো ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দেখো তো ক্রমে 3d কোথায়, পরে, আর 4sটা আগে। তার মানে 4s এ 1 3d তে 0। এই অবশ্যই এখানে 3d টা উল্লেখ করবা, ওকে। এবার আমরা চলে যাব ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম, এটা তোমরা সবাই জানো, এবং এই ব্যতিক্রম হওয়ার কারণেই এটা প্রশ্নে দেওয়া হয়েছে। তো ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। আর ইলেকট্রন সংখ্যা কিভাবে মনে রাখবে মুখস্থ ছাড়াই, সেটার জন্য একটা টেকনিক দেওয়া আছে। উপরে আই বাটনে ক্লিক করবা, ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের টেকনিকটা জেনে যাবা। একটা ম্যাজিক্যাল নাম্বার আছে, সেই ম্যাজিক্যাল নাম্বারের মাধ্যমে যে কোনো গ্রুপের মৌলের ইলেকট্রন সংখ্যা না জানলেও নির্ণয় করা যায়, ওকে। আচ্ছা, তো দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, আচ্ছা 4s আর 3d, ওকে। তাহলে এখন দেখো আমরা আগেই শিখছিলাম যে 4sটা ছোট 3dটা বড়, তার মানে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে আমি 2টা বসাইলাম, আর 3d দিয়ে, 3d তে কয়টা প্রবেশ করবে, বাকিগুলো প্রবেশ করবে। তাহলে 3d তে বসতে পারে 4টা, কিন্তু এই ইলেকট্রন বিন্যাস সম্ভব না, ঠিক আছে। কি লিখবা, এখানে 1 লিখবা আর এখানে 5 লিখবা। এখন কেন এখানে 1 আর কেন এখানে 5, ওকে, সেটার একটু কারণটা দেখাই, ওকে। এবং এই কারণটা কিন্তু তোমার নিচে ব্যাখ্যা করতে হবে। তুমি জানো যে 4sটা ছোট 3dটা বড়। আচ্ছা, 4s এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা, আর d তে সর্বোচ্চ থাকতে পারে 10টা। এখন কোনো অরবিটাল কিন্তু আংশিক পূর্ণ অবস্থায় থাকতে চায় না, কারণ মৌল যখন স্থিতি লাভ করতে চায়, স্থিতি লাভ করা মানে কি, সুস্থিতি হওয়া, অর্থাৎ স্থায়ী অবস্থায় থাকতে চায়, তখন তার অরবিটালগুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকতে হবে, কখনোই আংশিক পূর্ণ থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে এসে যেহেতু 2টা থাকতে পারে, তাহলে এস এর অর্ধপূর্ণ অবস্থা মানে কি 1, আর ডিতে থাকতে পারে সর্বোচ্চ 10টা, তাহলে ডি এর আংশিক পূর্ণ মানে অর্ধপূর্ণ অবস্থা কত, 5, ঠিক আছে। তার মানে কোনো মৌলের যখন সর্বশেষ কক্ষপথ 4s1 এবং 3d5 হবে, তখন সে কি হবে, স্থায়ী হবে। বাট ক্রোমিয়ামে তুমি যদি আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এখানে আসে 2, এখানে আসে 6, সরি এখানে আসে 4। তো দেখো এটা 3d4, এটা কিন্তু আংশিক অর্ধপূর্ণ হয়ে গেছে। বাট আংশিক অর্ধপূর্ণ কি থাকবে না? কেন থাকবে না? কারণ তাহলে মৌল সুস্থিতি হবে না। সো এই জন্য কি হবে, 4s থেকে একটা ইলেকট্রন 3d জোর করে টেনে নিয়ে যাবে, ওকে। তাহলে জোর করে নিয়ে এখানে হবে 5 আর এখানে হবে 1, ঠিক আছে। এই কথাটাই তুমি নিচে লিখবা যে ক্রোমিয়াম সুস্থিতি অর্জন করার জন্য 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 3d তে যাবে, ঠিক আছে। 4s এর একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 3d তে চলে যাবে। ফলে 3d4 থেকে 3d5 হবে, এবং 3d5 হওয়ার কারণে কি হবে, ক্রোমিয়াম সুস্থিতি অর্জন করবে, ওকে। এইগুলো আউফবাউ নীতি অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার দেখো বস মিস্টার হুন্ডের নীতি অনুসারে আবার আমাদের পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে, ঠিক আছে। তাহলে এখন হুন্ডের নীতিটা আমি লিখি, মুছে দিলাম এটা, ওকে। তাহলে হুন্ডের নীতিটা একটু লিখি।
হুন্ডের নীতিটা, হুন্ডের নীতি ইলেকট্রন সমূহ অরবিটালে প্রবেশের সময় প্রথমে অযুগ্ম আকার, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, অযুগ্ম সংখ্যক, অযুগ্ম সংখ্যক বসবে এবং পরবর্তীতে যুগ্ম আকার মানে জোর, যুগ্ম মানে হচ্ছে জোর লাভ করবে, লাভ করবে। ওকে, এই হচ্ছে কথা। তো এখন আসো আমরা পটাশিয়ামে চলে যাই সরাসরি। পটাশিয়ামের 19টা ইলেকট্রন, 1s 2s 2p 3s 3p, তাই না? এরপরে 4s। আচ্ছা, তো দেখো আমরা যখন গ নাম্বার প্রশ্ন সলভ করতেছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস শিখছি যে এস অরবিটাল একটা ভাগে বিভক্ত, পি অরবিটাল দুইটা ভাগে বিভক্ত, তিনটা ভাগে বিভক্ত। কি কি? পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড। আর ডি অরবিটাল 5টা ভাগে বিভক্ত। ওকে, ডি অরবিটাল 5টা ভাগে বিভক্ত। কি কি সেটাও লিখে দিচ্ছি তোমাদের জানার জন্য। ডি অফ এক্স ওয়াই, সরি ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড, ডি অফ জেড স্কোয়ার, ডি অফ জেড এক্স, ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এই 5টা ভাগে বিভক্ত। আচ্ছা, তো এখন আমরা পটাশিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করতাম আমরা কিভাবে লিখতাম? আব্বু অনুসারে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d0। ওকে, আচ্ছা, তো এখন হুন্ডের নিয়মটা মাথায় রাখবা যে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস, এটা মাথায় রাখবে। এটা আবার খাতায় লিখো না যে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। আবার তুমি যদি লিখতে চাও তাহলে এখানে লিখবা হুন্ডের নিয়ম অনুসারে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করে পাই। কি লিখবা? হুন্ডের নিয়ম অনুসারে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করে পাই। আমি আর লিখলাম না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তুমি বক্স আঁকবা। তাহলে এস এর নিচে এরকম একটা আঁকবা, এই 2s এর নিচে এরকম একটা বক্স আঁকবা, 2p এর নিচে একটা একটু বড় বক্স আঁকবা, এই যে। আর 2p মানে পি অরবিটাল কয়টা ভাগে বিভক্ত? 3টা। তাহলে 3টা ভাগে ভাগ করে দিবা। 3s, আবার একটা ছোট বক্স। 3p, পি অরবিটাল কয়টা ভাগে বিভক্ত? 3টা। তাহলে এই যে 3টা ভাগে। এরপর 4s, এই যে 4s। এবার কি? 3d, তাহলে এই যে 3d, 1 2 3 4 5 3d। ঠিক আছে, এই হচ্ছে একলা। তারপরে তুমি দরকার হলে নিচে একটু লিখে দেবা, নিচে লিখে দেবা 1s 2s 2p 3s 3p, তারপর হচ্ছে 4s আর 3d লিখে দিবা। এবার তুমি হচ্ছে গিয়া দেখো 1s এ 2টা আছে, 2টা বসাই দিলা, 2s এ 2টা আছে, 2টা বসাই দাও, 2p6 1 2 3 4 5 6। এবার কি? 3s, 3s এ করে 2টা 1 2। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে তোমার 3p6 অর্থাৎ 1 2 3 4 5 6। এবার দেখো কত আছে? 4s1, তাহলে এই একটা। আর 3 তে কত? 0, তাহলে 0 থাকলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। বাস, হুন্ডের নিয়ম অনুসারে আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, খুব ইজি। ওকে, হুন্ডের নিয়ম মানেই হচ্ছে তোমার বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। এবং বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস যখন করবা তখন ইলেকট্রনগুলো প্রথমে কিভাবে জুটবে? অযুগ্ম আকারে, অর্থাৎ বিজোড় আকারে। কিভাবে? ধরো এটা হচ্ছে পি অরবিটাল, এটা কি অরবিটাল? পি অরবিটাল। এখন পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 6টা। 6টা ইলেকট্রন কিভাবে বসে? 1 2 3। প্রথমেই কিন্তু এভাবে বসে না, দেখো প্রথমেই কিন্তু 2টা একত্রে বসে না, বসে কি 1 2 3 4 5 6। তার মানে দেখো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল বসছে, অর্থাৎ অযুগ্ম বা বিজোড় আকারে বসছে। তারপরে কি হয়ে গেছে? যখন অতিরিক্ত ইলেকট্রন ছিল, 6টা ছিল, তখন সে কি যুগ্ম হয়েছে। ওকে, আচ্ছা, এবার চলে যাব আমরা ক্রোমিয়ামে। আমাদের ভিডিওটা খুব শেষ হয়ে আসছে, মানে প্রায় শেষ হয়ে আসছে। যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও, তাতে আমার উপকার হবে, কারণ চ্যানেলটা নতুন। ওকে, আচ্ছা, আর চাইলে হচ্ছে আমার ফেসবুকে যে আমার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ এবং যে ফেসবুক পেজ আছে মাহিন্স কেমিস্ট্রি, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে অনেক ফ্রি ক্লাস পাবা যেগুলো ইউটিউবে আমি আপলোড করি নেই। আচ্ছা, এবার ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের তুমি কি করবা? ঠিক সেম ভাবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে গিয়ে তোমার 4s1 3d5 3d
5। তাহলে এবার বক্স আঁকবা 1, এটা হচ্ছে 2s এর জন্য, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি যে চেষ্টা করবা যে এই বক্সগুলো যেন একটা ঘরে হয়, মানে এক লাইনে হয়। হ্যাঁ, যদি তোমার মানে এক লাইনে বেশি লাগে তাহলে সমস্যা নেই, বাট পটাশিয়ামের ক্ষেত্রে চেষ্টা করবো যেন বক্সটা একটা ঘরে হয়। এটা হচ্ছে 2p6 অর্থাৎ 2p, 1s 2s 2p 3s, এই যে 3p 1 2 3 3p, এটা হচ্ছে 4s। আচ্ছা, এবার 3dটা একটু বড়, এটা চলে গেলাম নিচে, 3d 1 2 3 4 5 3d। তাহলে এসে কয়টা আছে? 2টা, এই যে 1 2 2s2 2p6, এই যে 2p6। আচ্ছা, এবার 3s এর 2টা, এই যে 2টা 3p6 1 2 3 4 5 6, 4s একটা, তাহলে এই যে 1। এবার দেখো 3d 5 5টা, 1 2 3 4 5। এইটা এই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, কোন নিয়ম অনুসারে? হুন্ডের নিয়ম অনুসারে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অনেক লম্বা একটা ক্লাস ছিল, আমারও অনেক কষ্ট হয়ে গেছে, দেখো পুরোটা ঘামায় গেছি। ওকে, আচ্ছা, তো যে কষ্ট করে শেষ পর্যন্ত দেখছো তাকে অসংখ্য ধন্যবাদ, এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা, তুমি যেন ফিউচারে খুব ভালো কিছু করো, তোমার জন্য মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে। সবসময় ইবাদত করবা, সবসময় নামাজ কালাম করবা। যদি তুমি মুসলমান হও, যদি তুমি অন্য ধর্মের হও, তাহলে অবশ্যই তোমার ধর্মকর্ম পালন করবা, যাতে ঈশ্বর বা আল্লাহ তোমার প্রতি যেন খুশি থাকে। ওকে, আর অনেকে বলে চেষ্টা করলেই সব কিছু পাওয়া যায়, আমি বলবো যে ভাই চেষ্টা করলেই সব কিছু পাওয়া যায় না, ভাগ্যও থাকতে হয়, আর ভাগ্য নির্ধারণ করে বিধাতা। যাই হোক, আর জ্ঞান দিব না। তো যে ক্লাসটা শেষ পর্যন্ত করছো সে দয়া করে একটু কমেন্ট করে দিও যে ভাই আমি ক্লাসটা শেষ পর্যন্ত করছি, তাহলে আমি একটু খুশি হব, ঠিক আছে, কারণ আমি জানতে পারবো যে অমুক ব্যক্তি ক্লাসটা শেষ পর্যন্ত করছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্ত।